I really love you. আমি তোমার সঙ্গে সুখে থাকতে চাই। তুমি দূরে ঠেলে দিলে আমি মরে যাবো, আমি আর বাঁচবো না। মেঘ, এই জন্যই আমি তোকে বারবার করে বলছিলাম, ক্ষমা করে দে নীলকে, সবকিছু মিটিয়ে নে। দেখ, ওর মধ্যে কিন্তু এই জিনিসটা আছে, আমি যা বুঝলাম। এই যে ডিজায়ারটা, যেটা ওকে সব করতে বাধ্য করেছে। মেঘ, সেদিন আমি না থাকলে ওখানে ও হয়তো অন্য কোথাও, অন্য কোনো মেয়ের সঙ্গে। মেঘ, আমি বলছি না যে নীলের চরিত্র খারাপ, আমি একদমই সেটা বলছি না, কিন্তু এটা তো ঠিক বল, মানে যে কোনো দিন একটা ভুল কিছু হয়ে যেতেই পারে, তখন। আর তাই তুই কি বলতে চাইছিস? ওকে স্যাটিসফাই করার জন্য আমাকে সবসময় ওর কাছে কাছে থাকতে হবে? না, আমি বলতে চাইছি তুই ওর কাছে থাকলে হয়তো এগুলো হতোই না, হবে না। এই দিদি ভাই, প্লিজ চুপ কর, চুপ কর। এবার আমার ঘেন্না হচ্ছে নীলের ওপর, সিরিয়াসলি বলছি। আর তুই ওকে ছেড়ে দিচ্ছিস কি করে, আমি তো সেটাও বুঝতে পারছি না। আর ও তো তোর সঙ্গে যেটা করেছে, ও তো তোকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তোকে ফিজিক্যালি এক্সপ্লয়েট করেছে সেই বেলা। মেঘ, আমি এসব কিচ্ছু চাই না। আমি শুধু চাই তোরা সবকিছু ঠিক করে নে, মিটিয়ে নে, আবার তারপর ভালো থাক তোরা, ব্যাস। নালে ও কিন্তু ভুল দিকে চলে যাবে। যাক, যেখানে খুশি যাক, আই ডোন্ট কেয়ার, যা ইচ্ছে করুক। মেঘ, আমি রিয়েলি সরি। দেখি, আমি সত্যিই বুঝতে পারিনি তোর এতটা খারাপ লাগবে, তুই এতটা রিয়াক্ট করে ফেলবি। বুঝতে পারলে হয়তো তোকে আমি এটা দেখাতাম। কি ভেবেছিলি মেঘ, ময়ূরীর ছায়া সরে গেছে তোদের জীবন থেকে? না মেঘ, ময়ূরীর ছায়া কোনোদিনও তোদের জীবন থেকে সরবে না। যতদিন না আমি নীলকে আমার করে পাচ্ছি, ততদিন আমার শান্তি নেই, আর আমি তোদেরও শান্তিতে থাকতে দেব না। এতদিন তোমরা দিদিভাইয়ের সমস্ত অন্যায়, সমস্ত মিথ্যেকে প্রশ্রয় দিলে কেন? কারণ তোমার বাড়ির লোক আমাকে পছন্দ করতো না। আর আজ তোমাদের হঠাৎ করে জ্ঞান চক্ষু খুলে গেল, আর তোমরা অমনি মেতে উঠলে যে না না, ময়ূরী ভালো না, এবার মেঘ ভালো। আচ্ছা, তোমরা তো কখনো নিজেদের দিকে তাকিয়েও দেখতে পারো যে তোমরা আসলে কেমন। তুমি ঠিক মেঘ, তুমিই ঠিক, প্রতিটা পদক্ষেপে তুমি ঠিক। আমরা সবাই চোখ থেকেও অন্ধ। মেঘ, আমি তোমাকে সত্যি ডিজার্ভ করি না, একেবারেই না। শুধু আমার কারণে আজ তোমার জীবনটা এরকম জটিল হয়ে গেল। কে? দরজা খোলা। মা, তুমি? খেতে এলে না নিচে? বিকেলবেলা অনেক উল্টোপাল্টা খেয়েছি, আমার খুব একটা খিদে নেই, তোমরা খেয়ে নাও। আমি ঠিক আছি মা, আমি ভালো আছি। আমি ডিলিট করে দিচ্ছিলাম ছবিগুলো। কোথা থেকে? থ্যাংক ইউ রে দিদি ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমাকে কেন? কারণ আমি মাঝে মাঝে হয়তো দুর্বল হয়ে পড়ছিলাম, তো এই ঘটনাটা এবার আমাকে শক্ত থাকতে সাহায্য করবে। মেঘ,
আমি কিন্তু তোকে একটা অন্য কারণে এই ভিডিওগুলো দেখিয়েছিলাম। হ্যাঁ, সে তুই যে কারণেই দেখিয়ে থাকিস, শক্ত থাকতে হেল্প তো আমাকেই করবে। মেঘ, নীল তোকে কাছে না পেয়ে এসব করছে, বুঝেছিস? দেখ, আমি জানি আমি তোকে অনেক হিংসে করেছি চিরকাল, কিন্তু আজ সবকিছু কিরম ওলট পালট হয়ে যাচ্ছে। আজ সকাল থেকে ভাবতে ভাবতে আমি এটা রিয়েলাইজ করলাম যে এই যে এত হিংসে, এত রেশারেশি, এত রাগারাগি এসব করে আমি কি পেলাম বলতো? আমার কি লাভ হলো? বাড়ির সবার থেকে কত দূরে চলে এসেছে, কেউ আমাকে ভালোবাসে না। মা, বুঝতে পারছিস মেঘ, মা যে সবসময় আমার কথা বিশ্বাস করতো, আমার কথা শুনতো, সেও এখন আমার দিকে কিরম করে একটা তাকায়। যেই নীলের জন্য আমি এত পাগলামি করলাম, এত মানুষকে এত কষ্ট দিলাম, সেই নীলকেও তো আমি পেলাম না। মেঘ, তাই জন্যই আমি ভাবছিলাম যে আমি যদি তোকে আর নীলকে কাছাকাছি আনতে পারি, তোকে এটা বলি যে আমার ভুল, আমি দূরে সরে যাচ্ছি, তুই নীলকে ক্ষমা করে দে, তোরা একসঙ্গে সুখী হো, তাহলে হয়তো তুই আমার কথা মানবি। কিন্তু তুই মানলি না, তাই জন্যই আমি তোকে নীলের এই ভালনারেবল সাইডটা দেখাতে বাধ্য হলাম। মেঘ, আমার কথা বিশ্বাস কর, আমার কথা শোন, ও তোকে কাছে না পেয়ে এগুলো করছে, বুঝেছিস? দিদি ভাই, ছাড় এসব কথা, আমার আর ভালো লাগছে না, আমার সত্যিই ভালো লাগছে না। তুই আমাকে একটু একা থাকতে দে। ঠিক আছে, নিশ্চয়। দিদি ভাই, ওই সময় তুই ফোনের ক্যামেরাটা কেন অন রেখেছিলি বলতো? মানে আমি না, মানে ওই রকম একটা সিচুয়েশনে তো রেকর্ড করার কথাটা মাথায় আসার কথা নয়। আমার মাথায় আসেনি মেঘ, আমাকে নীল বলেছিল ওই মুহূর্তগুলো ভুলে যেতে চাই না, তাই জন্যই। এনিওয়েজ, এখন এসব কথা থাক, আসছি। মেঘ, 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 আমার কথা, উফ, একে নিয়ে পারা যাবে না। মেঘ, 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 আচ্ছা শোনো, আমার কথাটা তো শোনো, আমাকে তো বলতে দেবে আমার কথাটা। তো আচ্ছা, আমি না বলে তুমি বুঝবে কি করে, আর আমি তোমার ভুলটাই বা ভাঙাবো কি করে? আমি এখন কিছু শুনতে চাইছি না, আমি এখন ফ্রেশ হবো, সর। আচ্ছা দেখো, শাওলির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আমি তো সেটা শুনতে চাইছি না। শুনতে চেয়েছে কি? তাহলে তুমি এত কথা কেন বলছো? রাগ করছো কেন? কোথায়? আমি কোনো রাগ করিনি। রাগ করনি? সারা রাস্তা তো আমাকে কথাই বলতে দাওনি, তুমি একাই কথা বলছিলে, আর আমি কিছু বলতে গেলে গাড়ি থেকে নেমে যাবো বলে হুমকি দিয়েছো, আর এখনো হনন করে চলে। ঠিক আছে, তুমি সর। না, আমি ছাড়বো না, কথাটা শোনো তুমি। আমি ফ্রেশ হব এখন। হ্যাঁ তো কে বারণ করেছে? মানে নীল, ছাড়ো। আমি না, ছাড়বো না, তুমি আমার কথাটা শোনো। আরে নীল, ভাল লাগছে না, ছাড়ো না। আরে শোনো না। আরে নীল, ছাড়ো। এরকম কেন করছো তুমি? আমি কি করলাম? উল্টে তুমি আমাকে জোর করছো, আর আমার লাগছে। ছাড়ো না, রাগ করছো কেন? আমার কোনো রাগ হয়নি। বুঝেছি, হিংসে হয়েছে। না, হিংসে হয়নি। হিংসে কেন হবে? তুমি ঘোরো না তোমার হাজারটা বান্ধবী নিয়ে, আমার কি? কিচ্ছু না। না, ছাড়ো তো। শোনো, আমার কথাটা তো শোনো। আরে শাওলি আমার ক্লাসমেট ছিল, ওর একটা ক্রাশ ছিল আমার উপরে, এবং সেটা নিয়ে ক্লাসের সকলে টিজ করতো, আমিও মাঝে মাঝে টিজ করতাম। তারপর গ্র্যাজুয়েশনের পর ওর কোনো খবরই পাইনি, মানে ও হঠাৎ করেই চলে গেল কোথায়, কেউ কিচ্ছু জানতাম না। এই আজকে এতদিন পর ওর সঙ্গে দেখা। তা আমি এত কৈফিয়ত চেয়েছি তোমার থেকে? আমি দিলাম,
এই আমি বাড়াবাড়ি কিছু করেছি? না তা কেন করবে, সেরম কিছু করনি, শুধু ওই ওর বরের থেকে টেনে টেনে নিয়ে তুমি ওকে নিয়েই নাচছিলে, আর কিছু করো। তা আমি কি করব বলো, তুমি তো ডান্স করে এলেই না। হ্যাঁ সেই তাই তো। তোমার লজ্জা করছে না এখনো হাসতে? না, আমার তো দারুণ লাগছে। সেটাই, হ্যাঁ ভালো তো লাগবেই। এত পুরনো বান্ধবী, এতদিন পর দেখা, তার কোমর ধরে নাচলে ভালো তো লাগবেই। নীল তুমি ছাড়ো তো। আচ্ছা আচ্ছা শোনো, একটা কথা কান খুলে শুনে রাখো, মাথায় ঢুকিয়ে নাও। তুমি আমার জীবনে একটা বড় সর্বনাশ করেছো মেঘ। মেঘবালিকা, আমি তোমার প্রেমে এমন ভাবে ডুবে গেছি যে আর অন্য কোনো মেয়েকে আমি চোখেই দেখতে পাই না। মিথ্যেবাদী। সত্য বচন। আর এটাও জেনে রাখো মেঘবালিকা, এই সৌরনীল গাঙ্গুলির জীবনে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 100তম, লক্ষতম নারী কিন্তু একজনই, আর সেটা তুমি, যে এই মুহূর্তে আমার কাজ ছেড়ে পালাবার জন্য ছটফট করছে। তা সে পালাতেই পারে, কিন্তু সে যখন ফিরে আসবে সে দেখবে আমি তার জন্য এখানে বসে অপেক্ষা করছি। বাবা, তা পড়ানো ছেড়ে আজকাল নাটক লিখছো? হ্যাঁ ভাবছি লিখবো, তো মন্দ হবে না বলো। একটা কথা জেনে রাখো মেঘ, আমি আমার জীবনে কোনো মেয়েকে এমন ভাবে স্পর্শ করিনি, কেউ আমাকে এমন ভাবে টানেনি, তুমি ছাড়া। মেঘ, সারাটা জীবন আমি তোমাকে এইভাবে আঁকড়ে ধরে তোমাকে ভালোবাসবো। দেখো, আমি আমার জীবনে আর কোনো মেয়েকে ভালোবাসতে পারবো না যে একবার তোমাকে ভালোবেসেছে সে তো আর অন্য কাউকে ভালোবাসতে পারে না, বুঝেছ? কুচ বরণ কন্যা মেঘ বরণ কেশ, আমি তো আর কাউকে বলতে পারবো না আই লাভ ইউ। মানে মানে জিজ্ঞেস করছি, তুমি ছবিটা কোথা থেকে ডিলিট করতে চাইছো, আর কেনই বা চাইছো? এটা তুমি জিজ্ঞেস করছো মা? মা, মেঘ এ বাড়িতে অনাহত, এ বাড়িতে কেউই মেঘকে দেখতে পারতো না। ঠাম্মি আর বাবা কাকা ছাড়া আর বাড়ির কেউই মেঘকে দেখতে পারতো না, মেঘকে পছন্দ করতো না। আমি তো সকলের সামনে, তোমাদের সামনে বলেছিলাম মেঘকে বিয়ে করে আমি জীবনের সব থেকে বড় ভুল করেছি। তুমি তাতে খুব খুশি হয়েছিলে, তুমি দারুণ উৎসাহ নিয়ে গিনির বিয়ের মধ্যেই ওদের বাড়ি চলে গেছিলে ময়ূরের সাথে আমার বিয়ে ঠিক করতে। তোমার এত তাড়া ছিল না? করেছি করেছি, অনেক ভুল আমি করেছি। সেই তোমাদের বিয়ের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত একের পর এক আমি ভুল করেই গিয়েছি। আমার চোখের ওপর যেন একটা পর্দা পড়েছিল, আমাকে সত্যিটা দেখতে দিচ্ছিল না, কিন্তু আমি সেই পর্দাটা সরিয়ে দিতে চাইনি। আমার মন আর আমার চিন্তা শক্তিকে আমার ইগো কন্ট্রোল করছিল, আমার অহংবোধ আমাকে সেই পর্দাটা সরাতে দেয়নি। তবে গিনির এই ঘটনা আমার সেই পর্দাটাকে টেনে ছিঁড়ে দিয়েছে। এতদিন পর আমার মন সত্যের আলোতে আলোকিত হয়েছে, আর কোনো অন্ধকার নেই নীল। আমি এখন সত্যি আর মিথ্যের ভাড়া করতে পারছি। এত ভালো ভালো সব কথা বলতে বলতে তোকে ভিডিওটা দেখালো ময়ূরী? হ্যাঁ, দিদিভাই দেখালো ভিডিওটা। আমি ঠিক বুঝতে পারছি না উদ্দেশ্যটা কি।
সেটা তো আমিও জানি না। দিদিভাইও তো ভাবছে এত কিছুর পর আমি যদি এবার ও বাড়িতে ফিরে যাই, ও বাড়ি থেকে সবাই আমাকে এতবার ফোন করছে, সেইখান থেকে ইনসিকিউর হয়ে করলো এই কাজটা। হ্যাঁ, ঠিকই বলেছিস। ও এই জন্যই বলেছে তোকে। আসলে ও কি চাইলো জানিস তো? তোর কানে নীল সম্পর্কে একটু বিষ ঢেলে দিতে চাইল। দেখো, দিদিভাই কি দেখালো না সেটার ওপর তো কিছু নির্ভর করে না। আমি ঠিক করে নিয়েছি আমি কি করব। আর নীল এখন কি করছে, কার সঙ্গে সম্পর্কে আছে, সম্পর্কে কতটা গভীর, সেসব আমাকে আর নাড়া দেয় না বাপি। এইভাবে পাশাপাশি যদি তোমাদের দিকে তাকিয়ে একবার দেখতাম, তাহলে বুঝতাম তোমাদের দুজনকে বড় ভালো মানায়। আর এখন বুঝে কি হবে মা? এখন বুঝে আর কিছুই হবে না। মেঘ আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, ওকে আর ফেরানো যাবে না। কিন্তু আমি তো চেষ্টা ছাড়বো না। পরশু 8 তারিখ মা। সেই দিন যদি সব শেষ না হয়ে গিয়ে সবটা আবার নতুন করে শুরু হয়, মানে শেষ না হয়ে শুরু হবে? আমি গিয়ে কথা বলবো মেঘের সঙ্গে। তুমি তো ওর সাথে কথা বলার চেষ্টা করেছো, ও তোমার সঙ্গে কোনো কথা বলেছে? ও আর কারোর সাথে কোনো কথা বলবে না। আমি আবার চেষ্টা করবো নীল। আমি আমার ছেলের জন্য সব করতে পারি। না না মা, তুমি পারবে না মা। এটা এতটা সহজ নয়। এটা তোমার কোনো চেনা রোগের ডিটেকশন নয় মা, যে তুমি তোমার কোনো পেশেন্টকে দেখে তুমি বলে দিতে পারবে যে তার সমস্যাটা কোথায়, যার সবকটা সিমটম তোমার চেনা। এখানে কিন্তু সেটা নয় মা। এখানে তোমার সামনে কোনো পেশেন্ট নেই। আমি জানি নীল, আমি জানি কিন্তু কিন্তু বিশ্বাস করো, আমার ভরসা আছে। বিশ্বাস করো, আমার বিশ্বাস আছে আমার নিজের উপর। আমি ওকে বোঝাবো। ও আমার কথাটা শেষ পর্যন্ত ফেলে দিতে পারবে না, তুমি দেখো। ও মেনে নেবেই। তুমি এখনো চেনোনি মা মেঘকে, একদমই চেনোনি। অবশ্য চিনবে কি করে? চেনার জন্য তো তাকে চেনার চেষ্টাটুকু করতে হবে। সেই চেষ্টা তো তুমি কোনোদিনই করোনি। ও এ বাড়িতে ঢোকার পর থেকেই তুমি তাকে তাড়াবার চেষ্টাই করেছো। মনে আছে মা, যেদিন প্রথম মেঘ আমাদের বাড়িতে পা দিয়েছিল, দুধে আলতার থালাটা উল্টে গেছিল, তোমার কিন্তু মনে হয়নি মা ওটা মেঘের অসাবধানে নাও হতে পারে? তুমি সেদিন এ বাড়িতে সদ্য বিবাহিতা মেয়েটাকে ভয়ানক অপমান করে কথা বলেছিলে। জীবনে যে একবারের জন্য খারাপ রান্না করেনি কোনোদিন, সে যে অত নুন পোড়া রান্না করতে পারে না, সেটা কিন্তু তোমার কখনো মনেই হয়নি। তোমার মনে কিন্তু একবারের জন্য সন্দেহ হয়নি যে কেন মেয়েটার সঙ্গে বারবার করে দুর্ঘটনা ঘটে চলেছে। ঠিক বলছিস না রে মা? লুকোচ্ছিস কেন আমার কাছ থেকে? তোর চোখ মুখ শুকিয়ে গেছে, তোর দৃষ্টিতে কোনো প্রাণ নেই। আমি তো তোর বাবা, কি করে লুকোবি? আপনি মিথ্যে কথা বলবো না, আমি সত্যিই খুব ডিস্টার্ব হয়েছিলাম। দিদিভাই যখন প্রথমবার আমাকে ভিডিওটা দেখালো, আমি সত্যিই খুব ডিস্টার্ব হয়ে পড়েছিলাম। আর আমি বোকার মতন দিদিভাইয়ের সামনে রিয়াক্টও করে ফেলেছি আর কেঁদেও ফেলেছি। তারপর ভাবলাম যে এই বোকামিটা আমি কেন করছি। মানে দিদিভাই আর নীলের, ওদের তো বিয়ের কথা ঠিক হয়েই আছে, তার মাঝে ওরা কাছাকাছি আসতেই পারে। মানে তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? আমার তো এটা
চাওয়াটা অন্যায় যে নীল কারোর কাছাকাছি আসবে না, সেটা তো আমি চাইতে পারি না। আরে তুই ফিরে মায়ের কাছে গিয়েছিলিস? হ্যাঁ, প্রেশারের ওষুধ খেয়েছে, তারপরে প্রেশারটা কমছে না, সেটাই চিন্তার বিষয়। হ্যাঁ, ডক্টর ডোজটা চেঞ্জ করে দিলেও তারপরেও যে কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। যাকে তুমি মায়ের সঙ্গে না এসব বিষয়ে আর কথা বলো না, মা নিতে পারছে না এই কথাগুলো আর। আসলে এতদিনে নিজের ভুলটা বুঝতে পেরেছে তো, এটা তো ওর পক্ষে একটা বড় শখ না। মা দিদিভাইকে খুব বিশ্বাস করতো বাপি, আর দিদিভাই একেবারে মায়ের বিশ্বাসটা ভেঙে ফেললো। মা কিন্তু এতে বড্ড কষ্ট পেয়েছে বাপি। আচ্ছা ধরো তুমি কাউকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করো, আর হঠাৎ একদিন জানতে পারলে যে সে তোমাকে ঠকালো, সে তোমার বিশ্বাস ভঙ্গ করলো, তখন তোমার কেমন লাগবে বাপি? যখন তুমি কাউকে বিশ্বাস করো না, সে তোমার বিশ্বাসটা একেবারে ভেঙে ফেলে, তখন কষ্ট হয় বাপি, প্রচন্ড কষ্ট হয়। হঠাৎ একদিন জানতে পারলে যে সে তোমার বিশ্বাসটা অর্জন করলো, কিন্তু তোমাকেই বিশ্বাস করেনি, আর বারবার আঘাত পেতে পেতে, বিশ্বাস ভঙ্গ হতে হতে না তুমি একটা পাথরে পরিণত হয়ে যাও। তখন তোমার চারপাশের পৃথিবী, তোমার দেখার চোখ, সবকিছু বদলে যায় ভাবি, সবকিছু।